হামাসের পর নতুন হুমকি, ইরান সমর্থিত হুথিদের সতর্কবার্তা ইসরায়েলকে। গাজার যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যেন সাময়িক শান্তির নিঃশ্বাস, কিন্তু সেই নীরবতার ভেতরেই নতুন এক বার্তা আসছে ইয়েমেন থেকে। হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি, তারা বলছে যুদ্ধবিরতি শেষ নয়, এটি নজরদারির শুরু। এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন সমর্থিত শান্তি চুক্তি কার্যকর হয়েছে এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি আরব দেশ গাজায় স্থিতিশীলতার পথে এগোচ্ছে। কিন্তু ইয়েমেনের রাজধানী সানায় এক অনুষ্ঠানে হুথি সুপ্রিম কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত জানিয়ে দেন তাদের নজর এখন সরাসরি ইসরায়েলের দিকে। আমরা যুদ্ধবিরতির বাস্তবায়ন নজরে রাখব, আল মাশাত বলেন। ইয়েমেন যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও গাজায় সাহায্যের প্রবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অগ্রগতি বা পরিবর্তন ঘটলে আমরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, আমরা আমাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছি যাতে শত্রুর আধুনিক প্রযুক্তির মোকাবিলা করা যায়। আমাদের লক্ষ্য হলো প্রতিরোধ তৈরি করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এই বার্তাকে ইসরায়েল বিরোধী জোটের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। হামাসের সাথে যুদ্ধবিরতির পর অনেকে ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমবে, কিন্তু হুথিদের এই হুমকি নতুন এক সম্ভাব্য ফ্রন্টের ইঙ্গিত দিচ্ছে। হুথিরা ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী, যারা গত কয়েক বছর ধরে ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজার যুদ্ধ চলাকালীন তারা একাধিকবার লোহিত সাগর ও এডেন উপসাগর এলাকায় ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। বিশ্লেষকদের মতে এখন তারা কূটনৈতিক ভাষায় আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে, এইবার ইসলামিক ঐক্যের নামে। গাজায় শান্তি, কিন্তু ছায়াযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া এই চুক্তিতে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা থেকে পর্যায়ক্রমে সরে দাঁড়াচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে ভাষণে বলেছেন, এই চুক্তি নতুন যুগের সূচনা। তবে তার বক্তৃতার মধ্যে ইয়েমেন থেকে আসা হুথিদের সতর্কবার্তা সেই আশাকে ম্লান করে দিয়েছে। একই সময়ে মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট, মিশরের নেতা এবং কাতারের আমির গাজার ভবিষ্যৎ নিয়ে যৌথভাবে একটি নথিতে স্বাক্ষর করেছেন। সেখানে শান্তি ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ইয়েমেনের হুথিদের মতে এই চুক্তি এখনও ইসরায়েলের সুবিধামূলক এবং মুসলিম বিশ্বের একক অবস্থান তৈরি না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। হামাস আপাতত অস্ত্র নামালেও তাদের ছায়া ও সমর্থন এখন হুথিদের ভাষণে প্রতিধ্বনিত হচ্ছে। ইরান যেভাবে হামাস ও হুথি উভয় গোষ্ঠীকেই সমর্থন দিচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির সমীকরণ তৈরি হচ্ছে। হুথিদের বার্তা স্পষ্ট, গাজা যুদ্ধবিরতি শেষ নয়, এটি কেবল এক বিরতি। আর এই বিরতির মাঝেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের অবস্থান আরও শক্ত করছে। পেন্টাগনের সতর্কবার্তা, ইরান যুদ্ধেই ফাঁস হয়ে গেল আমেরিকার ক্ষেপণাস্ত্র সংকট। বিস্ময়কর অস্ত্র সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন গভীর উদ্বেগে। 12 দিনের ইরান যুদ্ধেই প্রকাশ পেয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভয়াবহ ঘাটতি। ওয়াশিংটন কাঁপছে, কারণ ইউক্রেন ও ইরান দুটি ফ্রন্টে লড়াই একসঙ্গে চালিয়ে যেতে গিয়ে মার্কিন স্টকপাইল প্রায় শুকিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সংঘাতটি যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থার এক গোপন সত্য উন্মোচন করেছে। দুনিয়ার সর্বশক্তিমান সেনাবাহিনী বললেও তাদের মজুদে যথেষ্ট ক্ষেপণাস্ত্র নেই। যুদ্ধের চাপেই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরের ফাঁপা কাঠামো প্রকাশ পেয়েছে। ইরান যুদ্ধের পর পেন্টাগনের ঘুম উড়ে গেছে। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র নিক্ষেপ করেছে 150টিরও বেশি থার্ড ক্ষেপণাস্ত্র, যা তাদের মোট কেনা ক্ষেপণাস্ত্রের প্রায় 1/4। বিশ্লেষকদের হিসেবে এই ক্ষতিপূরণে লাগবে অন্তত 8 বছর এবং কয়েক বিলিয়ন ডলার। এখন পেন্টাগনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদি পরের যুদ্ধ চীনের সঙ্গে হয়, তাহলে কিভাবে টিকবে যুক্তরাষ্ট্র? পরিস্থিতি এতটাই সংকটজনক যে পেন্টাগন তার ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে উৎপাদন হার দ্বিগুণ, এমনকি 4 গুণ করে। লকহিড মার্টিন আর রেথিয়ন ইতিমধ্যে কারখানা সম্প্রসারণ করেছে, নতুন কর্মী নিয়েছে, কিন্তু তারাও বলছে চুক্তি চাই, শুধু মুখের কথা নয়। ইউক্রেনে যুদ্ধ চলছে রাশিয়ার বিরুদ্ধে, আর মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী ইরান। দুটি ফ্রন্টে লড়াই একসঙ্গে টেনে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা, কিন্তু বাস্তবতা বলছে প্যাট্রিয়ট, থার্ড, LRASM সব মজুদি শুকিয়ে গেছে। এখন এক যুদ্ধ চললে আরেক যুদ্ধের জন্য হাতে কিছুই থাকবে না। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে অতিরিক্ত $25 বিলিয়ন অস্ত্র বরাদ্দ, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই অর্থও যথেষ্ট নয়।
কারণ সংকটটা শুধু অর্থের নয়, এটি মার্কিন যুদ্ধনীতির ভিতরের দুর্বলতার প্রতিচ্ছবি। ঠান্ডা যুদ্ধের ছায়া আর টিকছে না। পেন্টাগনের যুদ্ধ মতবাদ এখনও ঠান্ডা যুদ্ধের চিন্তায় আটকে আছে বলে মনে করছেন প্রতিরক্ষা পেন্টাগনের যুদ্ধ মতবাদ এখনও ঠান্ডা যুদ্ধের চিন্তায় আটকে আছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তারা বলছেন আজকের যুদ্ধ ড্রোন, ইলেকট্রনিক জ্যামিং ও মিসাইল বৃষ্টির লড়াই, কিন্তু আমেরিকা এখনও পুরনো কৌশলে বন্দী। ইরান যুদ্ধ সেই পুরনো মানসিকতার পর্দা ছিঁড়ে দিয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মার্কিন আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করেছে। ফলে বিশ্বের নজর ঘুরে গেছে। যে দেশকে একসময় অক্ষর শত্রু বলা হতো, সেই ইরানই এখন যুক্তরাষ্ট্রকে নিজের সীমাবদ্ধতা বোঝাতে বাধ্য করছে। ইউক্রেনের যুদ্ধ আমেরিকার গুদাম খালি করেছিল, আর ইরানের যুদ্ধ সেটি উন্মোচন করল। এখন পেন্টাগন সাপ্তাহিকভাবে মিসাইল এক্সিলারেশন কাউন্সিলের সভা করছে যেন দ্রুত উৎপাদন বাড়ানো যায়। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা সময়ের সঙ্গে দৌড়। ইরান দেখিয়েছে যুদ্ধ শুধু অর্থে নয়, সাহসে জয় হয়। যেখানে আমেরিকার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যায়, সেখানে তেহরানের আকাশে এখনও নতুন ক্ষেপণাস্ত্র জন্ম নেয়। এক পাশে শঙ্কিত পেন্টাগন, অন্য পাশে আত্মবিশ্বাসে জ্বলছে ইরান। যুদ্ধের বাস্তবতা তাই বলছে দুনিয়া বদলাচ্ছে। হয়তো ইতিহাসে লিখছে নতুন অধ্যায়, যেখানে ইরান দাঁড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভয়ের প্রতীকে। গাজার আঁধার রাত, হঠাৎই আকাশ জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যায় ইসরায়েলের দিগন্ত। হামাস যেন বজ্রপাতে আঘাত হানে, রকেট বলি ছুঁড়ে দেয় তেল আবিবের আকাশের দিকে। আকাশ কাঁপে, মাটি কাঁপে, আর মানুষের হৃদয় ধকধক করে ওঠে। গাজা থেকে 5টি রকেট নিক্ষেপ, আয়রন ডোম তো থামাতে ব্যর্থ। এ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় ইসরায়েলের রাস্তায়। আইডিএফের দাবি 4টি রকেট আটকানো গেছে, কিন্তু 5ম রকেট আঘাত হানে খোলা প্রান্তরে। হতাহতের খবর না থাকলেও বার্তা ছিল স্পষ্ট। হামাসের শক্তি এখনো অটুট, ভয়ঙ্কর। এটি একদিনের মধ্যে দ্বিতীয় আক্রমণ। এর আগে উত্তর গাজা থেকে 2টি রকেট ছোড়া হয়েছিল। সেগুলো আয়রন ডোম আটকাতে পারলেও আতঙ্ক থামাতে পারেনি। কারণ এই হামলার পেছনে শুধু বিস্ফোরণ নেই, আছে প্রতিরোধের গর্জন, আছে দখলদারের বিরুদ্ধে অবিচল লড়াই। গাজার তাল আল হাওয়া এলাকায় মাত্র একদিন আগেই আইডিএফের সঙ্গে হামাস ইউনিটগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষ যেন এই রাতের বাড়িতে ঘি ঢেলে দিল। সারায়া আল কুদস ভিডিও প্রকাশ করেছে। দৃশ্যে দেখা যায় যোদ্ধারা কাছ থেকে মর্টার নিক্ষেপ করছে, আইডিএফের সাঁজোয়া জিপ ধ্বংস করছে। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নিতে মরিয়া। দৃশ্যটি যেন কোনো যুদ্ধ সিনেমার সবচেয়ে রুদ্ধশ্বাস দৃশ্য, কিন্তু এটি বাস্তব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনা শান্তি পরিকল্পনা হামাস সোজাসুজি নাকচ করেছে। গাজার রাস্তায় এই বার্তায় প্রতিধ্বনিত হচ্ছে, আমরা মাথা নোয়াব না। একদিকে যুক্তরাষ্ট্র শান্তির নামে চাপিয়ে দিতে চায় পরিকল্পনা, অন্যদিকে হামাস জানিয়ে দেয় তাদের প্রতিরোধ চলবে। প্রশ্ন হচ্ছে, কেন বারবার ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়ছে? আয়রন ডোম কি সত্যি অটুট, নাকি গাজার গেরিলা যোদ্ধারা শিখে ফেলেছে কিভাবে ভয়ঙ্কর প্রতিরক্ষা ভেদ করতে হয়? এই হামলা যেন সে প্রশ্নের উত্তর খুঁজে দেয়। রাতের অন্ধকারে রকেটের আগুন শুধু আকাশ ছিঁড়ে যায়নি, কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক মানসিকতাকে। বারবার বলা হচ্ছিল ইসরায়েল নিরাপদ, লোহার গম্বুজ অটুট। অথচ মাত্র 24 ঘন্টায় 2 দপ্পা হামলা দেখিয়ে দিল সত্যিকারের শক্তি গাজায় লুকিয়ে আছে। হামাসের এই বার্তা যেন তাই স্পষ্ট, আমাদের রকেট হয়তো সবসময় লক্ষ্যবস্তুতে আঘাত হানে না, কিন্তু আমাদের অস্তিত্বই ইসরায়েলের জন্য এক অবিরাম দুঃস্বপ্ন। তেল আবিবে আক্রমণের এই রাত তাই শুধু আতঙ্কের নয়, ভয়ঙ্কর এক প্রতিশোধের গল্প। ইসরায়েল যতই আধুনিক প্রযুক্তি সাজিয়ে রাখুক, গাজার বুকে প্রতিরোধের আগুন নিচ্ছে না, বরং প্রতিটি সংঘর্ষ, প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি রকেট ইঙ্গিত দিচ্ছে নতুন ভোরের, যেখানে ইসরায়েলের আকাশও নিরাপদ নয়। শেষমেশ এই আক্রমণ শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি এক ঘোষণাপত্র। হামাস জানিয়ে দিল শক্তি এখনো তাদের হাতে, প্রতিরোধ এখনো তাদের রক্তে। আর ইসরায়েলের জন্য বার্তা একটাই, রাত যতই দীর্ঘ হোক, প্রতিরোধের সকাল এসে যাবে। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভ। তেল আবিব থেকে ভেসে আসছে যুদ্ধের ঢোল, তেহরানের দিকে তাক করা হয়েছে দৃষ্টি। প্রশ্ন একটাই, ইসরায়েল কি ইরানকে আঘাত করতে চলছে?
ইসরায়েলের সেনাবাহিনী বা আইডিএফ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, প্রয়োজনে ইসরায়েল ইরানে আবারও হামলা চালাতে পারে। সব বিকল্প আমাদের হাতে খোলা। কথাগুলো শীতল নয়, বরং আগুনের স্ফুলিঙ্গ। তিনি আরও দাবি করেছেন, আইডিএফ ইতিমধ্যে ইরানকে প্রচণ্ড আঘাত দিয়েছে। তেহরান জানে তার ক্ষতির পরিধি কতটা বড়। তাহলে কি যুদ্ধের ড্রাম বাজছে? ইসরায়েলের কথায় উত্তেজনা ছড়ালেও দৃশ্যপটের আসল নাটক ঘটছে তেহরানে। কারণ এই সতর্কতার একদিন আগে ইরান নিজের সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে যুদ্ধের প্রস্তুতিতে। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মুসাভি গর্ব ভরে ঘোষণা করেছেন, আমাদের নৌবাহিনী সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত। গাজার রক্তক্ষয়ী 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি নৌঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে দেখা করেন। তার চোখে ভেসে ওঠে যুদ্ধের প্রস্তুতির আগুন। তিনি বলেন, আজ আমরা যা দেখেছি তা ছিল ভবিষ্যতের সংঘাতের জন্য অসাধারণ মাত্রার প্রস্তুতি। কিন্তু এখানেই শেষ নয়। ইরান দেখিয়ে দিল তাদের লড়াই শুধু সমুদ্র বা আকাশে সীমাবদ্ধ নয়, যুদ্ধ হবে তথ্যের ভেতরেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎই সম্প্রচারিত হলো এমন কিছু নথি যা দাবি করা হচ্ছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের ভেতরের ফাইল। গোয়েন্দা মন্ত্রণালয় প্রকাশ্যে বলল, আমরা ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে প্রবেশ করেছি। এ যেন রকেট নয়, সাইবার ঝড়, যা ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর। চিত্রটা তাই স্পষ্ট। একদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলছে, আমরা প্রস্তুত, ইরান জানে আমাদের ক্ষমতা। অন্যদিকে ইরান তার অস্ত্র ভাণ্ডার, নৌবহর আর গোয়েন্দা শক্তি খুলে দেখিয়ে দিচ্ছে, আমরাও প্রস্তুত। আমরা কেবল শিকার নই, আমরা শিকারীও। এই টানটান উত্তেজনার মাঝে প্রশ্ন উঠছে, কে কাকে প্রথম আঘাত করবে? তেল আবিব যদি রকেট ছোড়ে, তেহরান প্রস্তুত মিসাইল উড়াতে। ইসরায়েল যদি আকাশে ঝাঁপিয়ে পড়ে, ইরান সমুদ্রে দাঁড় করিয়েছে যুদ্ধজাহাজ। আর সাইবার দুনিয়ায়, সেখানে ইরান ইতিমধ্যেই ঢুকে পড়েছে শত্রুর অন্তরে। তাই মধ্যপ্রাচ্যের রাত আজ নিস্তব্ধ নয়। বাতাসে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ, বারুদে ভেজা এক অনিশ্চয়তা। তেল আবিবের সেনা ঘাঁটিতে যেমন উৎকণ্ঠা, তেহরানের সামরিক ঘাঁটিতেও বাজছে যুদ্ধের প্রস্তুতির ঢাক। শেষমেশ ইসরায়েল যতই হুমকি দেখ না কেন, এই প্রেক্ষাপটের আসল শক্তি এখন ইরানের হাতে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, আকাশে তাদের ফোর্স প্রস্তুত, সমুদ্রে তাদের নৌবাহিনী যুদ্ধ সাজিয়েছে, স্থলে তাদের সেনারা প্রস্তুত দাঁড়িয়ে আছে, আর অদৃশ্য সাইবার দুনিয়ায় তারা ঢুকে গেছে শত্রুর হৃদয়ে। এই যুদ্ধ যদি শুরু হয়, তা শুধু মিসাইল আর রকেটের সংঘর্ষ হবে না, হবে শক্তি বনাম শক্তির মহারণ, যেখানে ইসরায়েলের হুমকি মিলিয়ে যাবে ইরানের গর্জনে। চাবাহার মহাকাশ বন্দরে নতুন ইতিহাস। প্রথম কঠিন জ্বালানি উৎক্ষেপণের দ্বারপ্রান্তে ইরান। ইতিহাসের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে ইরান। দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার মহাকাশ বন্দর থেকে প্রথম কঠিন জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণের প্রস্তুতি এখন চূড়ান্ত। ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে শনিবার বিশ্ব মহাকাশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন, চাবাহারের আকাশে শিগগিরই উঠবে ইরানের নতুন মহাকাশ যান। এই ঘোষণা শুধু একটি মহাকাশ প্রকল্পের খবর নয়, এটি ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক। বহু নিষেধাজ্ঞা, রাজনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান প্রমাণ করছে তারা থামবে না। সালারিয়া জানিয়েছেন, চাবাহার মহাকাশ বন্দরের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে মূলত কঠিন জ্বালানি রকেট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছে। আর দ্বিতীয় পর্যায়টি, যেখানে ভারী প্যালোড বহন এবং একাধিক উৎক্ষেপণ সম্ভব হবে, তা এখন নকশা পর্যায়ে রয়েছে। চাবাহারের অবস্থানও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালারিয়ে বলেন, এই ঘাঁটি 40 থেকে 100 ডিগ্রি প্রবণতার কক্ষপথে প্রবেশের সুযোগ দেয়, যা স্যাটেলাইটের জন্য অপরিহার্য। অর্থাৎ এটি শুধু ইরানের নয়, বৈশ্বিক মহাকাশ মানচিত্রে এক নতুন কেন্দ্র হয়ে উঠছে। উৎক্ষেপণ সারিতে জাফর, পায়া, নাহিদ ও সোলেমানি প্রকল্প। ইরান আগামী মাসগুলোতে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। জাফর 2 ও পায়া রিমোট সেন্সিং স্যাটেলাইট বিদেশি উৎক্ষেপণ যানে মহাকাশে পাঠানো হবে। অন্যদিকে নাহিদ 2 উৎক্ষেপণ করা হবে ইরানের নিজস্ব সিমোর্গ রকেটে। সবচেয়ে আকর্ষণীয় পরিকল্পনা হলো শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প, যেখানে 20টির মতো ন্যানো স্যাটেলাইট নিয়ে তৈরি হবে এক বিশাল মহাকাশ যোগাযোগ নেটওয়ার্ক। এরই মধ্যে 2টি পরীক্ষামূলক মডেল 3U ও 6U কিউবসেট তৈরি হয়েছে। সালারিয়া আরও জানান, ইরান এখন চীনের চাঁদ-E8 চন্দ্র অভিযানে যোগ দিয়েছে। প্রকল্পটির নকশা পর্যায় সম্পন্ন, আর এখন শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং মডেলের উন্নয়ন। ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্পেও ইরান অংশ নিতে চায়। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে ইরান শুধু আঞ্চলিক শক্তি নয়, মহাকাশেও নতুন সহযোগিতার দ্বার খুলছে। একদা যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, সে আজ বৈশ্বিক মহাকাশ ক্লাবের অংশ।
রিমোট সেন্সিং উপগ্রহ পার্স 3, রাডার স্যাটেলাইট রেড 2 এবং উচ্চ ব্যান্ডউইথ যোগাযোগ স্যাটেলাইট নাহিদ 3 ও পার্স 2 সবই এখন চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায়। এমনকি বেসরকারি খাতের তৈরি কাউসার 2 স্যাটেলাইটও উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ইরান আজ বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে জায়গা করে নিয়েছে, যারা নিজেদের উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করতে সক্ষম। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোকে যুক্ত করে ইরান গড়ে তুলছে এক সম্পূর্ণ মহাকাশ বাস্তুতন্ত্র। চাবাহারের আকাশে যখন প্রথম কঠিন জ্বালানির রকেট উঠবে, তা শুধু এক উৎক্ষেপণ নয়, তা হবে এক জাতির আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। যেখানে নিষেধাজ্ঞা ব্যর্থ, সেখানে ইরানের দৃঢ়তা জয়ী। এই আকাশে আজ একটাই বার্তা লেখা থাকবে, ইরান থামে না, ইরান উড়ে যায়। গাজা নগরীর হৃদয়ে এক চমকপ্রদ দৃশ্য। ধুলো ভরা রাস্তায় আল কাসামের এক যোদ্ধা একা হাঁটছে ট্যাঙ্কের দিকে। সামনে ইসরায়েলের লোহার দানব, পিছনে মৃত্যুর সম্ভাবনা, আর তার হাতে আছে কেবল বিস্ফোরক। কয়েক মুহূর্ত পরই ইতিহাস রচিত হয়। আক্রমণের নাটকীয়তা। হামাসের সামরিক শাখা আল কাসাম যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায় যোদ্ধা ধীরে ধীরে ইসরায়েলি ট্যাঙ্কের কাছে পৌঁছে বিস্ফোরক স্থাপন করে। অবিশ্বাস্যভাবে কোনো সেনা টেরই পায়নি। সেখান থেকে অদৃশ্যের মতো সরে যায় সে। কিছু মুহূর্ত পরেই আকাশ কাঁপিয়ে ওঠে বিস্ফোরণ। হামাসের নিজস্ব তৈরি বার্ক বিস্ফোরক ডিভাইস মুহূর্তে উড়িয়ে দেয় আইডিএফের ট্যাঙ্ক। এই হামলার স্থান গাজার তাল আল হাওয়া পাড়া রোজারি সিস্টার স্কুলের কাছে অভিযানটি চালানো হয়েছিল। হামাস জানিয়েছে এটি তাদের মুসার কর্মী নামে পরিচিত বৃহত্তর সামরিক অভিযানের অংশ। এতে টার্গেট করা হয়েছিল ইসরায়েলি সেনা ও বর্মবাহী যানবাহন। একজন যোদ্ধা কেবল ট্যাঙ্ক উড়িয়েই ক্ষান্ত হননি, অন্য যোদ্ধারাও ঝাঁপিয়ে পড়ে। তারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালায় ট্যাঙ্কের কাছে লুকিয়ে থাকা ইসরায়েলি সেনাদের দিকে। আরও 2টি বর্মবাহী বাহকের ভেতরে রাখা হয় বিশেষ চার্জ, দুর্গ ধ্বংসকারী ও সৈন্যবিরোধী বিস্ফোরক। এর ফলাফল ছিল ভয়াবহ। কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের খবর নিশ্চিত হয়েছে। ফিলিস্তিনি পক্ষ দাবি করেছে বহু সেনা নিহত ও আহত হয়েছে। পরক্ষণেই ঘটনাস্থলে নেমে আসে ইসরায়েলি উদ্ধারকারী হেলিকপ্টার। মৃত ও আহতদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ করেনি। আল কাসাম এই অভিযানের নাম দিয়েছে শহীদ অভিযান। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এটি কেবল একটি আক্রমণ নয়, বরং প্রতিরোধের প্রতীক। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে প্রথম বিস্ফোরণ থেকে শুরু করে হেলিকপ্টারে আহত সেনাদের সরিয়ে নেওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত। এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাল আল হাওয়া অঞ্চলে সংঘটিত সবচেয়ে তীব্র সংঘর্ষগুলোর একটি। হামাসের দাবি, ইসরায়েলি অভিযানের জবাবে তাদের সামরিক প্রতিরোধ এখন নতুন মাত্রায় পৌঁছেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তি। এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো ফিলিস্তিনি যোদ্ধাদের কৌশল ও সাহস। আধুনিক প্রযুক্তি ও ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর সামনে দাঁড়িয়ে হাতে বানানো বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়ছে তারা। শুধু আঘাত নয়, এটি এক মনস্তাত্ত্বিক বার্তাও। গাজার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো প্রতিটি যোদ্ধা ইসরায়েলের দখলদার শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই নাটকীয় আক্রমণ গাজার যুদ্ধক্ষেত্রে এক নতুন অধ্যায় যুক্ত করেছে। আল কাসামের দাবি, এটি কেবল শুরু, সামনে আরও হামলা আসছে। অন্যদিকে ইসরায়েল চুপ। কিন্তু গাজার অন্ধকার রাতের আকাশে জ্বলতে থাকা ট্যাঙ্কের আগুন বলছে, এই সংঘর্ষের শেষ এখনো অনেক দূরে। ইয়ম কিপ্পুরের প্রার্থনা ভেদ করে হঠাৎ গর্জে ওঠে সাইরেন। আকাশ কাঁপিয়ে ওঠে রকেট বিস্ফোরণ। ইহুদিদের বছরের সবচেয়ে পবিত্র এই দিনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশদোদের রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের বার্তা, প্রতিশোধের আগুন। হামাস জানিয়েছে, ইসরায়েল বারবার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারই জবাব হিসেবে ইয়ম কিপ্পুরের রকেট হামলা চালানো হয়েছে। উত্তর গাজা থেকে আশদোদের দিকে 5টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, এর মধ্যে 4টি প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়। তবে একটি রকেট খোলা জায়গায় গিয়ে পড়ে। কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু এর মধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে হামাস, ইসরায়েলের নিরাপত্তার ঢাল ভেদ করেই তারা আঘাত হানতে সক্ষম। রকেট হামলার সময় আশদোদ শহরে ইয়ম কিপ্পুরের প্রার্থনা চলছিল। হঠাৎই সাইরেন বাজতে শুরু করে। মানুষ প্রার্থনা ছেড়ে দৌড়ে আশ্রয় নেয় নিরাপদ ঘরে।
মুহূর্তে আতঙ্কে ভরে যায় গোটা শহর। বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয় আকাশ জুড়ে। দিনের আগের দিকে গাজা সীমান্তবর্তী এলাকায় আরও 2টি রকেট হামলার চেষ্টা হয়। স্থানীয় সময় দুপুর 2টার দিকে সাইরেন বাজে, আর ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উভয় রকেট আটকায়। রকেট হামলার একই দিনে আরেকটি নাটকীয় ঘটনা ঘটে সমুদ্রে। গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা একটি আন্তর্জাতিক ফ্লোটিলাকে আটকায় ইসরায়েলি নৌবাহিনী। এই ফ্লোটিলায় ছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ সহ আরও অনেকে। ইসরায়েলি কর্মকর্তারা তাদের আটক করে দাবি করেন ফ্লোটিলা আসলে হামাসের সমর্থনে সংগঠিত, তবে আয়োজকেরা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফ্লোটিলার এক সদস্য সুইডিশ নাগরিক গুনবে একটি ভিডিও বার্তায় বলেছেন, আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। আমাদের মিশন ছিল সম্পূর্ণ অহিংস ও আন্তর্জাতিক আইন অনুযায়ী। দয়া করে আমার সরকারকে বলুন যেন আমাদের অবিলম্বে মুক্তি দাবি করে। অন্যদিকে ইসরায়েলি নৌবাহিনী ঘোষণা দিয়েছে, আপনারা অবরুদ্ধ এলাকায় প্রবেশ করছেন। গাজায় সহায়তা পৌঁছাতে চাইলে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে আশদোদ বন্দরে নিয়ে আসুন। সেখানেই নিরাপত্তা পরীক্ষা শেষে তা গাজায় পাঠানো হবে। প্রতিরোধের বার্তা। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের এই হামলা হয়তো প্রাণহানি ঘটায়নি, কিন্তু এটি মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলকে নাড়িয়ে দিয়েছে। সবচেয়ে পবিত্র দিনে রকেট আঘাত দেখিয়েছে প্রতিরোধকারীরা কেবল অস্ত্রেই নয়, কৌশলেও সমান শক্তিশালী। ইয়ম কিপ্পুরের এই রাত হয়তো ইতিহাসে থেকে যাবে প্রতিরোধ ও প্রতিক্রিয়ার প্রতীক হয়ে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, অক্টোবর 7 এর হামলার প্রতিশোধ হিসেবে ইতিমধ্যে 25,000-এর বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে। বাকিরা সামরিকভাবে ঘেরাও হয়ে আছে এবং আমার নির্দেশের অপেক্ষায় আছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও লেখেন, আমরা জানি তোমরা কারা এবং কোথায় আছো। তোমাদের শিকার করে হত্যা করা হবে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। ইরানের দিকে ফের ঝুঁকছে ইসরায়েল। ট্রাম্পের নিষেধ উপেক্ষা করে নতুন সংঘাতের আভাস। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও যুদ্ধের গন্ধ। গাজার আলোচনায় স্থবিরতা আর তেহরানের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি। ইসরায়েল কি আবারও আগুন জ্বালাতে চলেছে? এভিগডর লাইবারম্যানের সাম্প্রতিক মন্তব্য যেন সেই সন্দেহকেই উস্কে দিয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, লাইবারম্যান ইসরায়েলিদের সতর্ক করেছেন আশ্চর্যজনক এক আক্রমণের সম্ভাবনা নিয়ে। তিনি নাগরিকদের পরামর্শ দিয়েছেন সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে। তার ভাষায়, ইরানিরা অত্যন্ত মনোযোগীভাবে কাজ করছে, তারা নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করছে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মাত্র একদিন আগে ইরান ঘোষণা দিয়েছিল তারা পারমাণবিক অস্ত্র চায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করেছেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের পক্ষে নই। এটি একটি ধর্মীয় বিশ্বাস ও ফতোয়া। আমরা কখনোই পারমাণবিক অস্ত্র অনুসরণ করিনি, করবও না। তবুও বিশ্বজুড়ে সন্দেহের মেঘ ঘনীভূত। জাতিসংঘ গত মাসে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তার পারমাণবিক কর্মসূচির কারণে। আর ঠিক তার পেছনেই লুকিয়ে আছে জুন মাসের সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধ, যা বদলে দিয়েছিল ইরান ইসরায়েল সম্পর্কের মানচিত্র। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলোতে। হামলায় নিহত হন একাধিক শীর্ষ ইরানি জেনারেল, কিন্তু ইরান থেমে থাকেনি। প্রতিশোধের আগুনে তেহরান জবাব দেয় আকাশজোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ঢুকে যায়। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা একে বলেছিলেন এক নতুন যুগের সূচনা, যেখানে ইরানের ড্রোন প্রযুক্তি ইসরায়েলের আয়রন ডোমকে অকার্যকর করে দেয় কয়েক ঘন্টার মধ্যেই। 22 জুন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। অপারেশন মিডনাইট হ্যামান নামের গোপন অভিযানে মার্কিন যুদ্ধবিমান বোমা বর্ষণ করে নাতানজ, ফার্দো ও ইস্পাহানের ইরানি পারমাণবিক স্থাপনাগুলিতে। এরপর জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ, আমি যেটাকে বলি অপারেশন রাইজিং লায়ন, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের সাহসী পাইলটরা তেহরানের আকাশ দখল করেছিল। মার্কিন B-2 পাইলটদের সঙ্গে মিলে তারা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেয়। কিন্তু এই আত্মবিশ্বাসী ভাষণের অন্তরালে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। সেই যুদ্ধের পর থেকেই ইরান আগের চেয়ে আরও শক্তিশালী, আরও প্রস্তুত। তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়ঙ্কর শক্তি।
শেষ পর্যন্ত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও বাস্তবে আগুন এখনও নিভে যায়নি। এখন আবারও ইসরায়েলি রাজনীতিতে যখন অস্থিরতা, গাজার আলোচনায় স্থবিরতা, তখন লাইবারম্যানের আশ্চর্যজনক আক্রমণ মন্তব্য যেন নতুন এক ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। তেহরানের বার্তাটি স্পষ্ট, যে হাত ইরানের দিকে উঠবে তাকে আমরা ইতিহাসে পরিণত করব। ইরান আজ শুধু প্রতিরোধের নাম নয়, বরং মধ্যপ্রাচ্যের মাটিতে এক নতুন শক্তির প্রতীক, আর সেটি হয়তো ইসরায়েলকে আবারও দ্বিধায় ফেলেছে। ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসি, গুপ্তচরবৃত্তি ইস্যুতে ইরানের কঠোর বার্তা। তেহরানের আকাশে আবারও ঝুলছে ভয় এবং শক্তির মিশেল। একদিকে যুদ্ধের উত্তাপ, অন্যদিকে গুপ্তচরবৃত্তির জালে শিকার ইরান। আর সেই আগুনে ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসিতে ঝুলিয়ে যেন ইরান জানিয়ে দিল, আমরাই আইন, আমরাই শাসন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তান প্রদেশে 6 জন বিচ্ছিন্নতাবাদীকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের হয়ে কাজ করত, 4 জন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছিল এবং খোর্রামশাহ শহরে একটি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। ইরান সরকারের দাবি, এই মৃত্যুদণ্ড কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং জাতীয় নিরাপত্তার লড়াই। কিন্তু পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে 2025 সালেই এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে ইরানের যুক্তি একটাই, দেশের নিরাপত্তা আগে, বিশ্বের সমালোচনা পরে। কয়েক সপ্তাহ ধরে ইরান জুড়ে চলছে গুপ্তচরবৃত্তি বিরোধী অভিযান। 17 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 8 জন ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিয়েছে দেশটি। তাদের একজন বাহমান চুবিয়াল। এপির প্রতিবেদনে বলা হয়েছে, চুবিয়াল ইরানের টেলিকম খাতে কাজ করতেন এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইরানের দাবি, তিনি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির পথ ও সংবেদনশীল প্রকল্প সম্পর্কিত তথ্য বিদেশে পাচার করতেন। আরেকজন বাবক শাহবাজি। ইরান জানিয়েছে, শাহবাজি ইরানের ডেটা সেন্টারের তথ্য বিক্রি করেছিলেন তার ইসরায়েলি হ্যান্ডলারদের কাছে। কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি, শাহবাজিকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। আরও নাটকীয় হল শাহবাজির পটভূমি। তিনি নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে চিঠি লিখে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যে রাশিয়া এখন ইরানের ঘনিষ্ঠ মিত্র। সেই চিঠি হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সীমিত যুদ্ধের পর থেকে ইরান আরও কঠোর হয়েছে। তখন থেকেই তেহরান বুঝে গেছে, শত্রু শুধু সীমান্তে নয়, ভেতরেও আছে। আর সেই শত্রুকে নির্মূল করতেই চলছে এই গুপ্তচর শিকার অভিযান। অসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক আব্দুর রহমান বোরোমান্ড সেন্টার দাবি করেছে, চলতি বছরে 1000-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। কিন্তু তেহরানের কাছে এটি সংখ্যা নয়, এটি নিরাপত্তার সংজ্ঞা। হয়তো মানবাধিকার সংস্থা বলবে অমানবিক, কিন্তু ইরানের দৃষ্টিতে এটি অপরিহার্য। তারা যেন ঘোষণা দিচ্ছে, মোসাদের ছায়া যতই গভীর হোক, পারস্যের মাটিতে তা টিকবে না। ইরান জানাচ্ছে, তার শত্রুদের গুপ্তচর বৃত্তির দাম এখানে মৃত্যুর সমান। আর সেই বার্তা এখন শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্ব শুনছে পরিষ্কারভাবে। শেষ পংক্তি যেন তেহরানের গর্জন, যে আমাদের ভূমিতে আগুন ছড়াবে তাকে আমরা ছাই করে দেব। ইরানের পারমাণবিক অঞ্চলে ভূমিকম্প। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে রাতের বেলা রিখটার স্কেলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পন অনুভূত হয়েছে তেহরান, কোমে এবং আশেপাশের বেশ কিছু অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রে অবস্থিত ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা হিসেবে পরিচিত। এর আশেপাশে আগে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর সামরিক স্থাপনাও ছিল। এই ভূমিকম্পের পর দেশ জুড়ে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। ফোর্দো কেন্দ্রের অবস্থান এই ভূমিকম্পকে কেবল ভূমিকম্পের হিসেবেই দেখা হয় না। এটি যেন প্রশ্ন তোলে, ইরান কি পারমাণবিক পরীক্ষা করছে? যদিও ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম এবং এটি প্রাকৃতিক কম্পন হিসেবে জানানো হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে দেখছেন। কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক পরীক্ষা করেছে। আফটারশকের আশঙ্কায় সতর্কতা। ভূমিকম্পটি মাটির 10 কিলোমিটার গভীরে ঘটে। তেহরান প্রদেশের দামাবান্দ, আফসার্ড, কিলান, ভারাবিন এবং ফাশামে কম্পন অনুভূত হয়েছে। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে, অনেকেই ঘরে ফিরতে ভয় পান।
প্রথমে কিছু বেসরকারি চ্যানেল ভুল করে কেন্দ্রস্থল তেহরানের ফাশাম হিসেবে জানায়, পরে তা সংশোধন করে ইস্পাহান প্রদেশের জাফারেহ বলে জানানো হয়। ফোর্দো কেন্দ্রের নিকটে ভূমিকম্প হওয়া মানে কি ইরান পারমাণবিক পরীক্ষা করেছে? বিশ্লেষকরা বলছেন এটি প্রাকৃতিক ভূমিকম্প এবং পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে এর সরাসরি কোনো প্রমাণ নেই। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছে, কারণ ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের পারমাণবিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের কম্পন এখানে কিছু প্রযুক্তিগত ঝুঁকি সৃষ্টি করতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষা বা শক্তিশালী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এর আগে গত জুনে ইসরায়েলের সঙ্গে পাল্টা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, সেমনান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সেমনান শহর, যা রাজধানী তেহরান থেকে প্রায় 145 মাইল পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয়, যা ভূমিকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভূমিকম্প ঘিরে নানা গুজব ছড়ায়। এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে সে সময় দাবি করেন, ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন হয়েছে। তবে এই দাবি এখনও পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ 5.2 মাত্রা, কেউ বা 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করে। সে সময়ে প্রশ্ন উঠেছিল, সত্যিই কি ইরান ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা? ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা?